294 শুরুতেই একটা ব্রেকিং নিউজ আমাদের কাছে এসেছে, আমরা শুরুতেই সেদিকে নজর দেব। যেটা আমরা জানতে পেরেছি যে পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালতের অন্তর্বর্তী নির্দেশ, এবং এই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। নির্বাচন অবাধ এবং ভয়মুক্ত করতে হবে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্তের ভার কমিশনের, এমনটাই জানানো হয়েছে এই অন্তর্বর্তী নির্দেশে। নাগরিকের মনকে ভয়মুক্ত করতে হবে, এই বিষয়টিও বলা হয়েছে। পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালতের অন্তর্বর্তী নির্দেশ, নির্বাচন অবাধ এবং ভয়মুক্ত করতে হবে, এই অন্তর্বর্তী নির্দেশে বলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্তের ভার কমিশনের, এ কথাও জানানো হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী নির্দেশে আর ঠিক কি কি বলা হয়েছে, আমাদের সিনিয়র এডিটর নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছে অনির্বাণ সিনহা। কথা বলবো অনির্বাণের সঙ্গে। অনির্বাণ, জানতে চাইবো যে পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালতের যে অন্তর্বর্তী নির্দেশ, সেটা যদি আমাদের একটু বিস্তারিত জানাও প্রথমেই। নিশ্চিতভাবে রেনেসা, এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ। যে নির্দেশটা আমাদের পরিষ্কারভাবে বলা আছে যে কারা কারা অ্যাপ্লিকেন্ট ছিলেন, কারা সেই অ্যাপ্লিকেশনের উত্তর দিয়েছেন, অর্থাৎ কারা সেই অ্যাপিলের, অর্থাৎ যে আবেদন ছিল সেই আবেদনের যারা উত্তর দিয়েছেন, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন, রাজ্যের ডিজির কথা বলা রয়েছে এবং একই সঙ্গে আইজিপির কথা বলা রয়েছে, অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের কথা বলা রয়েছে। এবং তাদের তরফ থেকে যে সাবমিশন ছিল আদালতের কাছে রাজ্যের এই নির্বাচনে, অর্থাৎ পুরো ভোটে যে নিরাপত্তা নিয়ে তারা যেভাবে সন্তোষ প্রকাশ করেছেন, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন যেভাবে বলেছে কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই, কলকাতা পুলিশ এবং যে সামান্য অংশটুকু রাজ্য পুলিশের আওতায় থাকছে এই কলকাতা পুরো ভোটে এই নিরাপত্তার দায়িত্বে, সেক্ষেত্রে এই পুলিশই যথেষ্ট, কেন্দ্রীয় বাহিনী কোনো প্রয়োজন নেই। উল্টো দিকে বিজেপির যে আবেদন ছিল কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং ভয়মুক্ত করা সম্ভব নয়, তার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ, তারা সেই নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নেবেন কি নেবেন না, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রয়োজন কি প্রয়োজন না, সেই সিদ্ধান্তের ভার কমিশনের উপরেই ছাড়ছেন। কিন্তু তারা কিন্তু একটা কথা বারবার করে বলছেন যে কমিশনের উচিত, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনের উচিত পরিস্থিতির কথা মাথায় রেখে এবং যারা এই আবেদন করেছেন, আবেদনকারীরা যে তথ্য তুলে নিয়ে এসছেন, যে বাস্তবতার কথা আদালতের সামনে হাজির করেছেন, সেগুলোকে মাথায় রেখে রিকনসিডার করা, তাদের উচিত বাহিনী নিয়ে তাদের মত রিকনসিডার, অর্থাৎ পুনর্বিবেচনা করা। কিন্তু এত কিছু সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে দিয়েই ভোট করাতে হবে এমন কোনো সিদ্ধান্ত আদালত রাজ্য নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দেয়নি। তার কারণ একটাই রেনেসা, এখানেই বুঝতে হবে সাংবিধানিকভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনই হোক অথবা রাজ্য নির্বাচন কমিশন, তাদের আওতাভুক্ত নির্বাচনগুলি পরিচালনা করবার জন্য সর্বোচ্চ অথরিটি, এবং তারা যদি, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন যদি মনে করেন যে সেই নিরাপত্তার ক্ষেত্রে যে নিরাপত্তার আশ্বাস তিনি রাজ্য থেকে পাচ্ছেন বা তার যে নিরাপত্তার আশ্বাস নিয়ে তিনি নির্বাচন পরিচালনা করতে নামছেন সেটা যথেষ্ট, সেই আশ্বাসে তিনি ভরসা রাখছেন, তাহলে বাইরে থেকে তুমি, আমি, এমনকি আদালত কেউই সেই নিরাপত্তার দায়িত্বকে চাপিয়ে দিতে পারি না। ঠিক সেখানেই আদালত কিন্তু নিজের সীমারেখাটা বজায় রেখেছেন, অর্থাৎ কোনোভাবেই রাজ্য নির্বাচন কমিশনের কাছে হস্তক্ষেপ করেননি। কিন্তু সাবমিশন, অর্থাৎ আবেদনকারীরা যে বাস্তবতার কথা তুলে ধরেছেন তার পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। আদালত কিন্তু তার অন্তর্বর্তী নির্দেশের কথা জানিয়েছে। এর পাশাপাশি আদালত আর কি বলল, শুধুমাত্র বুথের নিরাপত্তা নয়, সাধারণ মানুষের মনকে ভয়মুক্ত করতে হবে, এবং সেই ভয়মুক্ত করার কাজে বাধা কোথায় আদালত কিন্তু তুলে নিয়ে এসছে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা। সাধারণ নাগরিকদের মনে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা ভয় তৈরি করেছে, তার ফলে তারা বুথ পর্যন্ত নাও যেতে পারেন। শুধু বুথের নিরাপত্তায় যথেষ্ট নয়, কনফিডেন্স বিল্ডিং অ্যামং দ্য ভোটার্স, এই শব্দটি এই কথাগুলি লেখা রয়েছে, অর্থাৎ ভোটারদের মনে এই বিশ্বাস জাগানো যে তিনি ভোট দিতে গেলে আক্রান্ত হবেন না, ভোট দিতে যাওয়ার সময় এবং ভোট দেওয়ার পরে তিনি নিরাপদে ফিরে আসতে পারবেন, তার যে অধিকার, নাগরিক অধিকার, সেটা প্রয়োগ করতে পারবেন। এই বিশ্বাসটা জাগানোটাও জরুরি, এবং তার জন্য বুথের নিরাপত্তাকেও নতুন করে ঢেলে সাজাতে বলেছেন। সিসি ক্যামেরার যে নজরদারির কথা 14ই ডিসেম্বরের রায়ে বলা হয়েছিল সেটা তো অবশ্যই থাকছে, কিন্তু বুথের নিরাপত্তাও আরও জোরদার করা দরকার বলে অন্তর্বর্তী নির্দেশে আদালত জানিয়ে দিয়েছে। একই সঙ্গে যেটা বলছিলাম, কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের যে মনোভাব প্রয়োজন নেই, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ যথেষ্ট, সেটাও পুনর্বিবেচনা করা উচিত বলেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর প্রশ্নে শেষমেশ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য নির্বাচন কমিশনের উপর ছেড়ে রেখে দিয়েছে। এবং 23 তারিখে পরবর্তী শুনানির দিন আমরা যেটা জানি সেটা ধার্য করা হয়েছে। কিন্তু এই যে ছেড়ে রাখা এবং পরবর্তী শুনানির মাঝখানেও কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য এই রায়ের মধ্যে রয়েছে, যার ফলে এক কথায় বলা যেতে পারে রেনেসা, এই নির্বাচন সরাসরি না হলেও, অর্থাৎ সরাসরি বলা না হলেও কার্যত আদালতের নজরের অধীনে থাকলো। সেটা কিভাবে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো আমি আরো বিস্তারিত ব্যাখ্যা করতে পারি।
একদমই অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে একটু থাকো। আমরা আমাদের আরেক প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা একেবারে আদালত চত্বরেই যেহেতু আছে, আমরা প্রিয়াঙ্কার সঙ্গে একবার কথা বলবো। প্রিয়াঙ্কা, তুমি আদালতে ছিলে এবং আদালতের এই অন্তর্বর্তী নির্দেশ সেটা সম্পর্কে তুমি যদি আমাদের একটু বলো সংক্ষেপে। একেবারে রেনেসা, দেখো ইতিমধ্যেই যা রায় উঠে এসছে, যা অর্ডার কপি ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে স্পষ্টত দেখা যাচ্ছে যেরকমটা আমরা শুনলাম এতক্ষণ ধরে, যেরকমটা অনির্বাণদা জানালেন যে আদালতের অন্তর্বর্তী যে নির্দেশ, সেই অন্তর্বর্তী নির্দেশে কিন্তু স্পষ্টত নির্বাচন কমিশনকেই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার কথা নিতে বলা হয়েছে এবং তার পাশাপাশি সিপিডিজির সাথে বসে আলোচনা করে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয় সেই বিষয়টি কমিশনকে নজরে রাখতে বলা হয়েছে আদালতের তরফ থেকে। শুধুমাত্র তাই নয়, পাশাপাশি আরো একটি বিষয় আদালতের তরফ থেকে জানানো হয়েছে, যদি কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তার দায় থাকবে সিপি, তার সাথে ডিজি এবং কমিশনের। ঠিক যেরকমটা আজ আদালতের শুনানি চলাকালীন এজির তরফ থেকে এবং পাশাপাশি কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল, যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, বিচারপতি যখন প্রশ্ন করেছিলেন যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই দায় কার হবে, সেই বিষয়টি নিয়েও আদালতের তরফ থেকে স্পষ্টত জানানো হয়েছে। এবং যে রিপোর্ট এবং নির্বাচন কেমন হলো, সমস্ত রিপোর্ট আগামী 23 তারিখ আদালতকে জমা দিতে হবে, এমনটাও এই অর্ডার কপিতে স্পষ্টত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নির্বাচন কিরকম হচ্ছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা, কোনো মানুষ ভয় পাচ্ছেন কিনা, মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে কিনা, সমস্ত কিছুর দিকে আদালত নজর দিয়েছেন এবং সেই অনুযায়ী রায়ের যে অর্ডার কপি, সেই অর্ডার কপি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এবং পাশাপাশি আরেকটা যেটা বিষয় প্রয়োজন বলে রাখা, তা হলো প্রিয়াঙ্কা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সুকান্ত বাবু, আদালতের যে অন্তর্বর্তী নির্দেশ আপনি নিশ্চয়ই শুনেছেন, সেখানে আদালত হয়তো কেন্দ্রীয় বাহিনী যে দাবি আপনারা করেছিলেন, সেই দাবির যে বিষয়টি, সেটা সিদ্ধান্ত নেওয়ার ভার কমিশনের ওপরে ছেড়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলেছে আদালত পরিষ্কার তার অন্তর্বর্তী নির্দেশে, সেটাও নিশ্চয়ই আপনি জানেন। আপনি কি বলবেন এই বিষয়ে, আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, আদালতের রায় আমরা সবসময় মেনে চলি, সেই অনুসারে আমরা মেনে চলবো। কিন্তু এটা ঠিক যে কমিশনকে দায়িত্ব নিতে হবে ভোটাররা যাতে নির্ভীকভাবে ভোট দিতে পারে, এবং শুধু তাই নয়, তার সাথে সাথে আমরাও নজর রাখছি, যদি কলকাতাতে ইলেকশনের দিন আমাদের কোনো প্রার্থী, তাদের এজেন্ট, কারো গায়ে যদি হাত পড়ে, কাউকে যদি ভয় দেখানো হয়, সঙ্গে সঙ্গে অবরোধ করব। সুকান্ত বাবু, আমি আপনাকে আরো পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাইবো, অন্তর্বর্তী নির্দেশে আদালত যেটা বলেছে, নাগরিকের মনকে ভয়মুক্ত করতে হবে। নির্বাচন পরবর্তী হিংসার কারণে ভয় আছে, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব নিতে হবে। কমিশনের উদ্দেশ্যে এই কথাগুলি কিন্তু বলা হয়েছে। সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি এই বিষয়ে? কোর্টের অবজারভেশন একদম সঠিক অবজারভেশন। ভোট পরবর্তী হিংসার ভয় আছে, শুধু তাই নয়, ভোট পরবর্তী হিংসা এখনো চলছে এবং যারা এই ভোটের দিন করবে তাদেরকে আমরা এসআইটির আওতায় আনবো। সেই সমস্ত তৃণমূলের দুষ্কৃতীদেরকে কেউ ছাড়া পাবে না। আমরা এসআইটিতে এই ভোট পরবর্তী হিংসা নিয়ে যে এসআইটি হয়েছে, যদি ভোটের দিন, কলকাতা কর্পোরেশনের ভোটের দিন, যদি কেউ গুন্ডামি মস্তানি করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তাদেরকে এই এসআইটির আওতায় আনবো, এনে এবং তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা। সুকান্ত বাবু, হয়তো কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্তের ভার কমিশনের হাতেই ছাড়লো আদালত, কিন্তু যে যে বক্তব্যগুলো আদালতের তরফ থেকে বলা হয়েছে, তাতে তো এটা পরিষ্কারভাবে মোটামুটি কার্যত বোঝা যাচ্ছে যে এই নিরাপত্তার দায়িত্ব বা নিরাপত্তার যে হ্রাস, সেখানে কিন্তু আদালতের নজরদারি থাকবে। আপনারা খুশি এতে? দেখুন, আদালতের রায়, আমরা গণতান্ত্রিক দেশে, আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, সেই রায়কে আমরা মেনে চলি। খুশি অখুশির ব্যাপার পরের ব্যাপার, আদালত যে রায় দিয়েছে। তবে এটা ঠিক, নির্বাচন কমিশনের দায়িত্ব প্রত্যেকটি ভোটারের সুরক্ষাকে সুরক্ষিত করা বা গ্যারান্টি দেয়া। কিন্তু এখানে কমিশন কি করবে, কাকে দিয়ে করাবে, সেটা একদম কমিশনের নিজস্ব ব্যাপার। তো রাজ্য সরকার, রাজ্য কমিশন, রাজ্য নির্বাচন কমিশন দিকে এখন সবাই তাকিয়ে আছে। রাজ্য কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে কি পারবে না আগামী। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। আমরা সরাসরি আবার নিউজ রুমে চলে যাবো। আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছে। অনির্বাণ, যেমনটা তুমি বলতে চাইছিলে, আমরা প্রিয়াঙ্কার কাছে গেছিলাম, তোমার কাছে আমি আরও একটু পরিষ্কারভাবে জানতে চাইবো। তুমি প্রথমেই যেটা বললে যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্তের বার সত্যিই তো কমিশনের ওপর ছেড়েছে আদালত তাদের অন্তর্বর্তী নির্দেশে, কিন্তু যে যে বিষয়গুলো উল্লেখ করেছে, যেভাবে বলা হয়েছে নাগরিকের মনকে ভয়মুক্ত করতে হবে বা আরও বিশেষ কিছু বিষয়, আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে কুণাল ঘোষ
ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল নেতা, তার সঙ্গে কথা বলবো। কুণালবাবু, আপনার কাছে জানতে চাইবো যে পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালতের যে অন্তর্বর্তী নির্দেশ আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন, সিদ্ধান্তের কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্তের ভার কমিশনের হাতে ছাড়লেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু আজকে আদালতের তরফ থেকে বলা হয়েছে। আপনার প্রতিক্রিয়া? আমার কোনো প্রতিক্রিয়া নেই, তার কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর নামে আমরা একটু ভয় পাই না। কেন্দ্রীয় বাহিনী আর এই আগরতলায় যে সন্ত্রাস হামলা করেছে এসব তো এখানে হবে না, এখানে অবাধ গণতান্ত্রিক ভোট হবে। তা কেন্দ্রীয় বাহিনী কি মানে মঙ্গল গ্রহের ব্যাপার নাকি? আমরা বিধানসভা নির্বাচনে তো হারিয়েছি ওদেরকে, বিধানসভা উপনির্বাচনে তো হারিয়েছি ওদেরকে, তো কেন্দ্রীয় বাহিনী তো কি, ওসব নিয়ে ভয় নাই। কিন্তু ওদের চক্রান্ত, ওদের এই জটিলতা, সেটা ওরা মুখের উপর জবাব পাচ্ছে। আমি বিজেপিকে অনুরোধ করব, এই কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারটা পুরনো হয়ে গেছে, ওরা রাষ্ট্রসংঘের দ্বারস্থ হোক, ইউএন ফোর্স আনুক, ওদের ভালো করে হারিয়ে বান্ডিল করে ফেরত পাঠিয়ে দেবো। কুণালবাবু, নাগরিকের মনকে ভয়মুক্ত করতে হবে এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু আদালত বলেছে তার নির্দেশে, এই বিষয়ে আপনি কিছু বলতে চাইবেন? আদালতকে পূর্ণ সম্মান করি, আদালত তার কর্তব্য করেছেন, রাজ্য সরকার এবং রাজ্য কমিশন তার কর্তব্য পালন করব। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবো নিউজ রুমে, আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা রয়েছে। অনির্বাণ, তাহলে এক্ষেত্রে এটা কি বলা যায় যে শেষ পর্যন্ত এই নিরাপত্তা সংক্রান্ত যে রাশটা সেটা কিন্তু আদালতের হাতেই থাকলো? নিশ্চিতভাবে রেনেসা, ঠিক এটাই বলতে চাইছিলাম যে মুখে না বললেও বা সরাসরি একদম এই অর্ডার কপিতে লেখা না থাকলেও যা লেখা আছে তাতে আমরা বলতে পারি কার্যত আদালতের নজরবন্দি রইল এই নির্বাচন প্রক্রিয়া। কিভাবে, কেন? আদালতে আজকে যা যা সাবমিট হয়েছে, যা যা সাবমিশন এসছে, সেই সাবমিশন সব কিছুকেই কিন্তু অত্যন্ত সিরিয়াসনেসের সঙ্গে আদালত নিয়েছে। কেন রেনেসা? এই রায়ের 8 নম্বর পাতায় আদালত বলছেন, যখন এই রায় ঘোষণা হচ্ছে অন্তর্বর্তী আদেশ, যে if the appellant suggests any confidence building measure for the voters then the same will be duly looked into। এটা কে বলছেন? না, স্টেট ইলেকশন কমিশন হ্যাড সাবমিটেড। এবং ঠিক সেটাকে মাথায় রেখে এবার আদালত তার নির্দেশে কি বললেন? তিনি বললেন এই সাবমিশন অনুযায়ী দ্য রেসপন্ডেন্ট স্টেট ইলেকশন কমিশন ইজ ডাইরেক্টেড টু হোল্ড আ মিটিং উইথ দ্য রেসপন্ডেন্ট নাম্বার 6 and 7, অর্থাৎ রাজ্যের পুলিশ প্রশাসনের কথা বলা হচ্ছে, উইদাউট এনি ডিলে, বিন্দুমাত্র দেরি না করে, টু চক আউট এ ডিটেইল প্ল্যান ফর কনফিডেন্স বিল্ডিং ইন দ্য ভোটার্স কিপিং ইন দ্য observations made above and to implement it with full seriousness, অর্থাৎ সম্পূর্ণ সিরিয়াসনেসের সঙ্গে। in this process they will also duly consider the suggestions if any made by the appellants, অর্থাৎ যারা আবেদনকারী তারা যদি এই কনফিডেন্স বিল্ডিং এর ক্ষেত্রে কোনো সাজেশন দেন, কোনো তাদের সাজেশনের কথা জানান, সেটাকেও কিন্তু বিবেচনার মধ্যে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্য প্রশাসন এবং পুলিশের সঙ্গে বসে সাধারণ ভোটারের মনকে ভয়ভুক্ত এবং নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ করার দায়িত্ব নিতে হবে। আর সবার শেষে যা বলা হচ্ছে রেনেসা, আমি আবার সে কথায় আসি, respondent number 6, 7 and the state election commission are directed to submit the report compliance of above directions before the next date of hearing। সেটা কবে? 23 তারিখ। অর্থাৎ নির্বাচন সত্যি সত্যি ভয়মুক্ত, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হলো কিনা, সাধারণ মানুষ ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে যেতে পারলেন কিনা, 23 তারিখ জানাতে হবে। এবং শুধু জানানো নয় রেনেসার ক্ষেত্রে কিন্তু যারা আবেদনকারী, আজকের আবেদনকারী বিজেপি, তাদেরও পাল্টা বক্তব্য পেশের অধিকার থাকবে। সুতরাং 23 তারিখ পর্যন্ত কার্যত আদালতের নজরবন্দি রইল রাজ্য নির্বাচন কমিশন এবং সেই কমিশনের সঙ্গে এই নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যারা জানিয়েছে। পর্যন্ত আমাদেরও নজর রাখতে হবে অনির্বাণ, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ছিল। প্রিয়াঙ্কা, তোমাকেও ধন্যবাদ। শেষ হয়েছে প্রচার, আর একদিন পরেই ইভিএম বন্দী হবে কলকাতা পুর ভোটের প্রার্থীদের ভাগ্য। ভোটের নিরাপত্তার জন্য প্রস্তুত কলকাতা ও রাজ্য পুলিশ। ইতিমধ্যেই নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা রাজ্য প্রশাসনের কর্তাদের কাছে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা ভোটে নিরাপত্তা দিতে ইতিমধ্যেই প্রস্তুত কলকাতা ও রাজ্য পুলিশ। শুক্রবার এই নিয়ে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে কড়া নিরাপত্তার বিষয়টি এক প্রস্থ মনে করিয়ে দেয় রাজ্য নির্বাচন কমিশন। এক নজরে দেখে নেওয়া যাক পুরো ভোটের নিরাপত্তা। মোট 23,000 পুলিশ মোতায়েন, বুথ প্রতি 2 জন সশস্ত্র পুলিশ, 80টি স্ট্রাইকিং ফোর্স, সব বুথে সিসিটিভি নজরদারি, 50টি পয়েন্টে নাকা চেকিং। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে শুক্রবার থেকেই শুরু হয়েছে রুট মার্চ।
বুথের 200 মিটারের মধ্যে জারি 144 ধারা। পাশাপাশি শহরে বহিরাগত অনুপ্রবেশ রুখতে হোটেল, লজ, নির্মীয়মান বাড়িতেও নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে স্পর্শকাতর বুথের তালিকাও তৈরি করে ফেলা হয়েছে। মোট বুথ 4,959টি, স্পর্শকাতর বুথ 1,161টি। সর্বাধিক স্পর্শকাতর 7 নম্বর বড়, 250টি স্পর্শকাতর বুথ। এবার পুরো ভোটে সিভিক ভলেন্টিয়ারদের কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না। ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করবে লাঠিধারী পুলিশ। বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। শিশু শিক্ষায় বড় রাজ্যগুলির মধ্যে দেশের সেরা বাংলা। কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে সেরার তকমা পেল রাজ্য। পশ্চিমবঙ্গের জন্য দারুণ খবর, টুইট আপ্লুত মুখ্যমন্ত্রীর। করোনা আবহে বড় চ্যালেঞ্জ শিক্ষাক্ষেত্রে। মারণ ভাইরাসের মারণ কামড়ে দীর্ঘদিন রাজ্যে বন্ধ থেকেছে স্কুল। গত 16 নভেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হয়েছে। তবে এখনো বন্ধ প্রাথমিক স্কুলের দরজা। কোভিড আবহে ভরসা অনলাইন ক্লাস। এই চ্যালেঞ্জের মোকাবিলা করেই সার্বিক শিশু শিক্ষায় দেশে বড় রাজ্যগুলিকে টেক্কা দিল বাংলা। শুক্রবার প্রধানমন্ত্রীর ইকোনমি অ্যাডভাইজারি কাউন্সিলের প্রকাশ করা রিপোর্টে শিশু শিক্ষায় দেশের সেরা মনোনীত হল রাজ্য। আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শিক্ষা দপ্তরের আধিকারিক, কর্মী, শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়াদের অভিভাবকদের শুভেচ্ছা জানিয়েছেন। সবথেকে আজকের বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষায় ভারতবর্ষের সরকার, বিজেপির সরকার, কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার আজকে বাংলাকে আবার প্রাথমিক শিক্ষাতেও ভারত সেরা বাংলা। 10 বছর পর্যন্ত শিক্ষকদের শিক্ষাদানে এই তকমা পেল রাজ্য। শিশু শিক্ষার পরিকাঠামো, মান, শিশুদের স্বাস্থ্যের বিচারে সেরা হলো রাজ্য। ছোট রাজ্যগুলির মধ্যে শিশু শিক্ষায় শীর্ষে রয়েছে কেরল। তালিকায় একেবারে নিচে বিহার, নিচে রয়েছে ঝাড়খণ্ড। বড় রাজ্যগুলির মধ্যে তালিকায় 5 নম্বরে রয়েছে গুজরাট। রিপাবলিক বাংলা। পুরো প্রচারের শেষ বেলাতে তুঙ্গে তরজা। কটাক্ষ পাল্টা কটাক্ষে সরগরম শেষ বেলার প্রচার পর্ব। রবিবার পুরভোট শহরে শেষ দিনে জমজমাট প্রচার। শেষ বেলার প্রচারে রাজনৈতিক তরজাও তুঙ্গে। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে অনড় বিরোধীরা। 50 টাকা করে কমাক, তারপর পালকি বন্ধ হবে। এই পালকি কলকাতা কর্পোরেশনের গেটে এলো অন্তত 100 বছর বাদে। তাহলে 100 বছর বাদে মানুষ মনে রাখবে 2021-এ মোদী সরকার এমন ছিল যে পালকিকে নতুন করে আবার কলকাতার গেটে আনার কথা ছিল। अक्सर आदमी जोश पे होश खो बैठता है। ये तो আমরা অনেক পুরনো সিনেমায় দেখেছি। এখন আবার জোশ দিদির দৌলতে 28 টাকায় বোতলে বন্দি অবস্থায় পাওয়া যায়। এটা কোন জোশ আমি বলতে পারবো না। 130 নম্বর ওয়ার্ডে বিজেপি ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ। শেষ বেলায় প্রচারে সেই ওয়ার্ডে গিয়েই ব্যানার লাগালেন বিজেপির রাজ্য সভাপতি। সেই সঙ্গে তৃণমূলকে হুঁশিয়ারিও দিলেন তিনি। সমস্ত বিধায়কদের বলা হয়েছে, সমস্ত জেলা সভাপতিদের বলা হয়েছে 19 তারিখে পার্টির কর্মীদেরকে জড়ো করে নিজেদের পার্টি অফিসে অপেক্ষা করতে। যদি এখানে কলকাতায় আমাদের কোনো এজেন্ট, কোনো প্রার্থী বা কোনো সমর্থকের গায়ে হাত তোড় পড়ে, সঙ্গে সঙ্গে আমরা সমস্ত পশ্চিমবঙ্গে রাস্তা অবরোধে যাব। বিরোধীদের পাল্টা কটাক্ষ ছুড়েছে শাসক শিবির। এটাই নির্বাচনের দুর্ভাগ্য যে বিজেপি বা কোনো অপোজিশন নেই। অপোজিশনকে আমরা কোর্টে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু দুর্ভাগ্য অপোজিশনকে আমরা রাস্তায় মানুষের মাঝখানে দেখতে পেলাম না। এবার শুধু মানুষের মাঝখানে পুরো প্রচারেই তৃণমূল কংগ্রেস ছিল এবং আমি নিশ্চিত যে দুহাত তুলে কলকাতার মানুষ তৃণমূল কংগ্রেসকেই আশীর্বাদ করবে। ফিরহাদ হাকিমকে পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। নেতাজি সুভাষচন্দ্র বোস পরবর্তীকালে বামপন্থী হলেও অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব কমল বসুর মতো লোকেরা এই কর্পোরেশনে সবচেয়ে বড় চেয়ারটাতে অধিষ্ঠান করেছেন।
আর মমতা ব্যানার্জির চয়েসটা দেখেছেন আপনারা, জনাব ফিরহাদ হাকিম। পুরো ভোটকে শান্তিপূর্ণ করতে তৎপর কমিশন, নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ভোট পর্বের শেষ বেলায় কমিশনের প্রস্তুতি তুঙ্গে রাজনৈতিক তরজাও। এখন দেখার ভোট তরজায় কি প্রভাব পড়ে ইভিএমে। রিপাবলিক বাংলা। শিল্পের জন্য নেওয়া হয়েছিল সরকারি জমি, 15 থেকে 20 বছর পার, অথচ আসানসোলের ওই জমিতে কোনো শিল্পের দেখা নেই। অগত্যা জমি ফেরত নেওয়ার পরিকল্পনা করছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। এখানে কারখানা গড়ে ওঠার কথা ছিল, জমি নিয়েছিলেন শিল্পপতিরা, কিন্তু প্রায় 1.5-2 দশক পরেও সেখানে শিল্প কই, কার্যত জঙ্গল। অভিযোগ, শিল্পের নামে যারা জমি নিয়েছিলেন তাদের কোনো সদিচ্ছাই নেই শিল্প করার। যারা জমি নিয়েছিলেন শিল্প করা তো দূর, উল্টে তারা জমি আটকে রেখে দিয়েছেন। ফলে নতুন কোনো শিল্পপতিও সেই জমিতে পা বাড়াতে চাইছেন না। সব নিয়ে রেখে নিয়েছে, অ্যাজ ইফ এটা তো গভর্নমেন্ট দিল না, কোনো পৈতৃক সম্পত্তি হয়ে গেল। যে কাজের জন্য জমি দেওয়া সেই উদ্দেশ্য যে পূরণ হয়নি তা মেনে নিয়েছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। তোমরা যখন জমি নিয়ে রেখেছো তোমরা শুরু করো, শুরু 20 বছর 25 বছর করেনি, আমরা সিদ্ধান্তে পৌঁছি তারা আর কোনো কিছু করবে না। পরের বছর এপ্রিলে রয়েছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। 2011 সালে ন্যানো চলে যাওয়ার পর তেমন কোনো ভারী শিল্প মাথা তুলে দাঁড়াতে পারেনি, সেভাবে বিনিয়োগও আসেনি। এই অবস্থায় যারা শিল্প করতে আগ্রহী তারাও কার্যত হতাশ। আসানসোল থেকে ব্রজগোপাল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।